जिंदगी में सबसे ज्यादा दर्द पता है कब होता है? जिन्हें हम बहुत चाहते हैं, जब वो हमारे सामने तड़प तड़प के दुनिया छोड़ देते हैं। পরিবারের কারো হত্যার প্রতিশোধ যে কিভাবে নিতে হয় এই সিনেমা না দেখলে বোঝাই দায়। ভায়োলেন্স কাকে বলে, কত প্রকার ও কি সেটা দেখতে পাবা এই মুভিটিতে। মার্কোর কাছে তো এনিমেল আর কিল দুধের বাচ্চা। ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে মোস্ট রক্তপাতওয়ালা মুভি মার্কো। তো কথা না বাড়িয়ে আর স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ওয়াসিম নামের একজন মারা গেছে। ওর জানাজায় অনেক মানুষ সমবেত হয়। ওয়াসিমের এক অন্ধ বন্ধু সেখানে আসে, ওর নাম ভিক্টর। জানাজার প্রস্তুতি চলতে থাকলে হঠাৎ একটা গাড়ি আসে সেখানে। গাড়ির শব্দে ভিক্টর কিছু একটা বুঝতে পারে। আসলে ওয়াসিমের মৃত্যুর সময় ভিক্টরও সেইখানেই ছিল, কিন্তু সে অন্ধ হওয়ায় খুনি তাকে ছেড়ে দিয়েছিল। সেই গাড়ি থেকে রাসেল নামের একজন বের হয়। ওর জুতার শব্দ, পারফিউম ইত্যাদি থেকে ভিক্টর বুঝে যায় যে এই লোকটাই ওয়াসিমের খুনি। তারপর ভিক্টর বাহিরে গিয়ে ওর প্রেমিকা ঈশাকে কল দিয়ে দেখা করতে বলে, জরুরি কিছু কথা বলতে চায় ওর সাথে। কিন্তু রাসেল পরিস্থিতি টের পেয়ে ভিক্টরকে তুলে নেয় গাড়িতে। তারপরে কোয়ার হাউসে এসে পৌঁছায় ওরা। সেখানে এসেই রাসেল জানায়, ওয়াসিমের ভাইয়ের কথাতেই ওকে মেরেছি আমরা, আর তুই অন্ধ বলে তোকে ছেড়ে দিয়েছিলাম। এখন দেখছি তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি। এটা বলেই ভিক্টরকে অ্যাসিডের মধ্যে ডুবায় রাসেল। পাশ থেকে একজন এই দৃশ্যটি ভিডিও করছিল। অ্যাসিডে ভিক্টরের হাড় মাংস সব গলে যায়। বাড়িতে আসতেই রাসেলের বাবা রাসেলকে এই কাজের জন্য অনেক বকতে থাকে। আসলে রাসেল যে ভিক্টরকে মেরেছে ও জর্জের ছোট ভাই, আর জর্জ এই এলাকার সবচেয়ে বড় সোনার ব্যবসায়ী। তো কাজটা রাসেল একদমই ঠিক করেনি। পরের দিন নদীর পানিতে পাওয়া যায় ভিক্টরের গলে যাওয়া লাশ। পরে ডাক্তার জানায় একে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে, এজন্যই শরীরের এত বাজে অবস্থা। পরে ভিক্টরের প্রেমিকা ঈশাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তখন সে জানায় শেষবার ভিক্টর কল দিয়ে দেখা করতে চেয়েছিল, কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছিল, কিন্তু সেটা তো আর হলো না। আসলে ভিক্টররা মোট 3 ভাই। ভিক্টর ওদের মধ্যে সবচেয়ে ছোট। তারপর বড় ভাই জর্জ আর পালক ভাই মার্কো। ছোট থেকে জর্জ ব্যবসা সামলিয়েছে আর মার্কো সামলিয়েছে পরিবার। ফ্যামিলির কারো কোনো ইস্যু থাকলে সেটা মার্কোই হ্যান্ডেল করত। তবে ওর এঙ্গেজমেন্ট হওয়ার পরে মার্কোকে ইতালি পাঠিয়ে দিয়েছিল জর্জ। এদিকে ভিক্টরের শেষ কাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জর্জ সাফ জানিয়ে দেয় যে মার্কো যেন জানতে না পারে, আগে দাফন করা হোক, তারপরে ওকে জানানো হবে। কিন্তু পাশ থেকে একজন বলে এতক্ষণে হয়তো মার্কো জেনে গিয়েছে। মার্কোর নাম শুনেই সবাই ভয় পায়। এদিকে বাচ্চারা মার্কোকে নিয়ে কথা বলতে শুরু করে। কেউ বলে সে হিরো, আর কেউ বলে সে ভিলেন, কিন্তু একজন বলে মার্কো ডেভিল। একদিন একটা কল আসে জর্জের কাছে। ফোনের ওপার থেকে একজন বলে, তোর ভাইকে উঠিয়েছি, 4 কেজি সোনা নিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যা। প্রথমে তো জর্জ অনেক চিন্তায় পড়ে যায়। পরে বেলকনিতে গিয়ে দেখতে পায় ভিক্টর বাগানেই বসে আছে। এটাতে জর্জ চিন্তামুক্ত হয়, কারণ ওরা মার্কোকে ধরে নিয়ে গিয়েছিল। ও তো মানুষ না, পুরোই ডেভিল, তো ও ঠিকঠাক চলে আসতে পারবে। লোকটা জর্জের সাথে কথা বলা শেষ করে ফিরে যায়। আড্ডায় গিয়ে দেখতে পায় এদিকে সেদিকে ওর লোকজন অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই এন্ট্রি নেয় ব্রুটাল মার্কো। এক এক করে মারতে শুরু করে আর বলতে থাকে, তোরা ভুল মানুষকে উঠিয়েছিস। এক এক করে সবাইকে মারতে মারতে কিছুক্ষণের মধ্যেই সবাইকে মেরে দেয় মার্কো। কিছুদিন আগের কথা, জমি জাতি ভাগ করার জন্য মামা আর তার বোন অনেক করে বলছিল জর্জকে। তবে ওরা সাফ সাফ বলে দেয় যে মার্কোকে কোনো ভাগ দিবে না, কারণ সে তো তাদের রক্তই না। কিন্তু ওদের কথায় একমত হতে পারে না জর্জ। ভিক্টর এসে জর্জের সঙ্গ দেয়, বলে মার্কো আমাদের ভাই ছিল, আছে এবং থাকবে, আর জমিতে তো আমাদের সবার হক সমান। 3 ভাই একজন আরেকজনকে খুব ভালোবাসতো। এদিকে ভিক্টরের লাশকে চার্চে আনা হয়। তখন জর্জ ভিক্টরের সম্পর্কে কথা বলতে থাকে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। এরই মধ্যে এন্ট্রি নেয় মার্কো। মার্কোকে দেখেই কেন যেন চার্চে থাকা সবাই ওর দিকে তাকিয়েছিল। তারপর মাইকের সামনে যায় মার্কো আর বলতে থাকে, যে আমার ভাইকে এই অবস্থা করেছে তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। সে যেখানেই লুকিয়ে থাক তাকে খুঁজে বের করে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। ওর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে জর্জ মার্কোকে ডেকে বলে, কেন তুই এইসব বলছিস? চার্চে কেউ এইসব কথা বলে নাকি? আর তুই তো ভিক্টরের নিজের ভাইও না, তাহলে তোর এত কিসের রাগ? কিন্তু মার্কো ওর ভাইয়ের খুনের বদলা নিয়েই দম নেবে, এটা জানিয়ে দেয় জর্জকে। পরের দিন একটা মিটিং কল করে জর্জ। সেখানে দেশের বড় বড় সোনা ব্যবসায়ীরা আসে। ওদের সাথে টনি আর ওর ছেলে রাসেলও আসে। তখন টনি অনেক সান্ত্বনা দিতে থাকে জর্জকে।
টনি বলে ওর হয়তো হায়াত কম ছিল, এই জন্যই চলে গেছে, আর আমরা সবাই মিলে খুঁজবো ওই খুনিকে। কিন্তু জর্জ জানায় কারো প্রয়োজন নেই, আমি নিজেই বের করব আর নিজ হাতেই খুন করব। তারপর পরই টনি ওর ছেলে রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয় সবার, আর এটাও জানায় যে এখন থেকে আমার সব ব্যবসা বাণিজ্য রাসেলই দেখবে, আর ভিক্টরের খুনিকে খুঁজতে সে সাহায্য করবে। ঠিক তখনই সেখানে মার্কো চলে আসে আর বলে আমার ভাইকে যে মেরেছে ওকে আমি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শাস্তি দেব, যা দেখে সবাই কেঁপে উঠবে। এদিকে পুলিশরা অনেক খোঁজ করে কোনো প্রমাণই সংগ্রহ করতে পারে না। এ পর্যায়ে টনি সবাইকে সাবধান করতে থাকে মার্কোর সম্পর্কে, বলে আমরা জর্জকে দিয়ে যেভাবে আমাদের দুশ্মন মারিয়েছি, মার্কোকে দিয়ে সেটা সম্ভব না, ও অনেক বেশি চালাক। তো যা করতে হবে আমাদের অনেক বুঝে শুনে ভেবে চিন্তেই করতে হবে, আর মার্কোর সাথে খুব হিসেব করে কথা বলতে হবে। এজন্য মার্কোর ওপর সবসময় নজর রাখার জন্য টনির ছেলেকে মার্কোর সাথে পাঠায় ভিক্টরের খুনিকে খুঁজতে সাহায্য করার জন্য। কিন্তু মার্কো তো এটা জানে না যে সে যাকে খুঁজছে 24 ঘন্টা সে মার্কোর সাথেই থাকছে আর খুনিকে খোঁজার নাটক করছে। ভিক্টরের খুনি সম্পর্কে খোঁজবাজ করার জন্য মার্কো এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে আসে। তখন পুলিশটা জানায় হয়তোবা ওয়াসিম আর ভিক্টরের খুনিটা কোনোভাবে কানেক্টেড। যেদিন ওয়াসিমের জানাজা ছিল সেদিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, হয়তোবা ওয়াসিমের খুনি ভিক্টরেরও খুনি। আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড সম্পর্কেও জানায় মার্কোকে। এদিকে ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে আসে রাসেল, ওকে অনেক করে ভয় ভীতি দেখায়, কোনোভাবেই যেন মার্কো কোনো কিছু জানতে না পারে, আর যদি জেনে যায় তাহলে তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। পরের দিন ওর সাথে দেখা করতে আসে মার্কো, সাথে রাসেলও আসে। তো মার্কোকে সে সেই সব কথাই বলছিল যেগুলো টনিরা শিখিয়ে দিয়েছিল। তারপরও কেন জানি একটু সন্দেহ হয় মার্কোর, তবুও কিছু না বলে সেখান থেকে চলে আসে এক অডিটোরিয়ামে। এখানে এক ফাইটারের রাত চলতো, ওর উপর দিয়ে কারো কথা বলার ক্ষমতা ছিল না। তো মার্কোকে রিংয়ে ডাকে সে, তারপর ভেতরে আসলে বলে আমি এখানকার রাজা, আর ওই রিংয়ের ভেতর থেকে শুধু একজন হেঁটে বাইরে যাবে। পরে শুরু করে ফাইট, মার্কো চোখের পলকে ওকে ধরাশায়ী করে ফেলে। তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তেমন কোনো ইনফরমেশন পায় না, আর যে ইনফরমেশনটুকু পায় সেগুলো ভুয়া। আসলে গতদিন রাতে রাসেল এসে ওকে শাসিয়ে গেছিল, যদি মার্কো তোর কাছে আসে তাহলে যেন সে সত্যটা কোনোভাবেই জানতে না পারে, আর যদি জানতে পারে তাহলে তুই শেষ। সেও ঠিক তেমনটাই করে। এদিকে টনিরা সবাই জর্জ আর মার্কোর ওপর অনেক খেপেছিল। তো রাসেল সবাইকে মেরে ফেলতে চায়, কিন্তু টনি বলে এখন মেরে কোনো লাভ নেই, আগে ওর সোনার উপর কবজা করতে দে, তারপর ওকে মারবো। তখন একজন টনিকে জানায় কালকে পোর্টে জর্জ সহ আরও 3 জনের মিলে মোট 120 কেজি সোনা আসতেছে। তো কাস্টমের সাথে কথা বলে সেটা মেরে দেওয়ার প্ল্যান করে টনি। 30 কেজি সোনা কাস্টমকে দিবে আর বাকি 90 কেজি ওর। তারপর দেবরাজকে দিয়ে কথা বলায় কাস্টমসের সাথে। পরের দিন সব সোনা আটকে ফেলে কাস্টম। এটাতে জর্জ অনেক ক্ষেপে যায়, আর সে এটাও বুঝে যায় যে ওদের সিন্ডিকেটেরই মধ্যে কেউ না কেউ এমনটা করেছে। তবে যে এমনটা করে থাকুক, যদি খবর পাই তবে ওর শাস্তি হবে শুধু এবং শুধুমাত্র মৃত্যু। সেখান থেকে মিটিং শেষ করে জর্জ গাড়িতে গিয়ে ওঠে। তখন দেবরাজ গিয়ে একটু কথা বলতে চায় ওর সাথে, ওকে গাড়িতে উঠতে দেয় জর্জ। গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই দেবরাজ বলে আপনার ধমকি শুনে আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম, তো আপনি নিজ থেকেই জানুন, এর আগে আমিই বলে দিচ্ছি সব সোনা আমিই নিয়েছি। এটা বলেই দেবরাজ ছুরি ঢুকে দেয় জর্জের পেটের ভেতর। অনেকবার ছুরিকাঘাত করে কার থেকে বের হয় দেবরাজ, আর অন্য গাড়িতে গিয়ে চলে যায়। সেখান থেকে কেউ একজন জর্জকে হাসপাতালে নিয়ে আসে। অবস্থা অনেক খারাপ হলেও বেঁচে যায় জর্জ। তারপর পরই দেবরাজের সম্পর্কে সবকিছু মার্কোকে জানায় টনি, আর অনেক আফসোসও করে জর্জের জন্য। পরে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে আসে, আর গাড়ির মধ্যেই বসা ছিল দেবরাজ। ওকে কয়েকটা ঘুষি মেরে বলে এমন কাজ কেন করেছিস তুই বলতো? ডাক্তার বলেছে বেঁচে যাবে জর্জ, আর সে যদি বেঁচে যায় তাহলে তুই মরবি, তো কিছুদিন তুই আন্ডারগ্রাউন্ড হয়ে থাক। এদিকে এক ইউটিউবার পুলিশের কাছে আসে, সে বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা দিয়ে বড় বড় ক্রাইম এক্সপোজ করতো, তো এজন্যই অডিটোরিয়ামের বাহিরে একটা ক্যামেরা লাগিয়েছিল। পরে চেক করে দেখতে পায় ওয়াসিমের হত্যার ভিডিও হয়েছে। তখন পুলিশ অফিসারটা সেই প্রমাণ নিয়ে ওর বসকে দেয়, কিন্তু ইনি ছিল টনির পালতু কুত্তা। কিছুক্ষণের মধ্যে সবকিছু টনিকে জানিয়ে দেয়। এটাতে রাসেল গিয়ে ওই অফিসারটাকে আর ইউটিউবারটাকে মেরে ফেলে। সে কোনো প্রমাণই রাখবে না হত্যার, কিন্তু পুলিশ অফিসারটা আগে বুদ্ধি করে জর্জের ফ্যামিলি ডাক্তারকে ওই ভিডিওর পেন ড্রাইভটা দিয়েছিল, আর বলেছিল যদি আমার কিছু হয়ে যায় তবে এরা জর্জকে দিয়ে দিয়েন। তো ডাক্তারটা জর্জকে পেন ড্রাইভটা এনে দেয়। সেটার ভিডিও দেখে জর্জ অবাক হয়ে যায়, আর মার্কোকে কল দিয়ে সবকিছু জানায়। তখন রাসেল মার্কোর সাথেই ছিল, আর রাসেলের পুরো দলও ছিল। গাড়ির মধ্যে মার্কোকে মারতে শুরু করে দেয় ওরা, আর ভিক্টরকে মারার সময়কার ভিডিওটা মার্কোকে দেখায়।
তারপর মেরে ধরাশায়ী করে হাত পা বেঁধে বসিয়ে রাখে। পাশেই একটা গর্ত করে এখানে জিন্দা কবর দিবে ওকে। কিন্তু কেন জানি ওর চোখে এক ফোঁটা ভয়ও দেখে না রাসেল। এটাতে অনেক রাগান্বিত হয়ে মার্কোর সেক্রেটারি আনোয়ারের এক হাত কেটে ফেলে রাসেল। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় মার্কো। তারপর রাসেল মার্কোকে মেরে কবর দিয়ে দিতে বলে। এটা বলে চলে যেতে থাকে। ঠিক তখনই তাণ্ডব লীলা শুরু করে মার্কো। হাত বাঁধা থাকলেও এক এক করে সবাইকে মারতে শুরু করে। ওকে দেখে মানুষ বলে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল যেন শয়তান এসে পড়েছে। সবাইকে মারা শেষ করে রাসেলকে ধরে। ওকেও কিছুক্ষণের মধ্যে ধরাশায়ী করে ফেলে মার্কো। তারপর সেখান থেকে এসে গাড়িতে ওঠে, একটা সিগারেট জ্বালিয়ে আনোয়ারকে বলে, তোর কষ্ট হচ্ছে আনোয়ার? বল না তোর কষ্ট হচ্ছে। এটা বলেই অনেক রেগে যায় বাহিরে, আর চেন নিয়ে এক একজনকে কচুকাটা করা শুরু করে। কাউকেই বাদ দিচ্ছিল না মার্কো। তারপর গিয়ে রাসেলকে মারতে যাবে, ঠিক তখনই রাসেল বলে ওঠে, ঈশা আমাদের কবজায়, আর তার পেটে বড় হচ্ছে ভিক্টরের বাচ্চা। তো তুই যদি তোর ভাতিজাকে বাঁচাতে চাস তবে আমাকে ছেড়ে দে। তারপর ভিডিও কলে দেখায় ঈশাকে। এটা দেখে মার্কো আর হত্যা না করে রাসেলকে ছেড়ে দেয়। এদিকে দেবরাজ যখন প্রেমিকার সাথে একান্ত সময় কাটাচ্ছিল তখনই মার্কো এসে ধরে নিয়ে যায় তাকে। এক কন্টেনারের মধ্যে আটকে রাখে দেবরাজকে। তারপর মার্কো বলে, ঈশা কোথায় বল, কিন্তু দেবরাজ বলতে রাজি হয় না। তখন মার্কো ওকে একটা ফোন দেয় আর বলে যে তোর হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমাকে জানাবি কল দিয়ে, না হলে মরে যাবি তুই। মার্কো এটা বলে সেখান থেকে চলে যাওয়ার পরপরই গ্যাস ভরা শুরু হয়ে যায় কন্টেনারের ভেতর। তখন তাড়াতাড়ি দেবরাজ ফোন দিয়ে জানায় ঈশার খোঁজ। তারপরই কন্টেনার ফেটে মারা যায় দেবরাজ। আর মার্কো চলে আসে টনির হাইড আউটে, কিন্তু ওখানে থাকা কেউই ওকে ভেতরে ঢুকতে দিতে চায় না। তখন সবাইকে কুত্তা মারতে থাকে মার্কো। এক নিমিষে সবাইকে খতম করে দিয়ে চলে আসে ছাদে। প্রথমে মনে করে ঈশা বসে আছে, কিন্তু পরে দেখতে পায় এটা তো অন্য কেউ। ঠিক তখনই এন্ট্রি নেয় টনি আর বলে, আমি জানতাম তুই এমন কিছুই করবি, এই জন্য এসব প্ল্যান করে রেখেছিলাম। তোর এবারের ভুল আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি এমন হয় তবে ঈশা আর তার পেটে থাকা বাচ্চা দুজনকেই মেরে দিব আমি। তোর জন্য এটাই ভালো হবে যে তুই ডিল কবুল করে নে। বিকেলবেলা এই ডিল কনফার্ম করার জন্য এক ফাঁকা মাঠের মধ্যে আসে মার্কো, আর সেখানে আগে থেকে ঈশাকে নিয়ে অপেক্ষা করছিল রাসেল। তখন মার্কো একটা বক্স দেয় রাসেলকে, সেটা খুলে অবাক হয়ে যায়, সাথে অনেক ভয়ও পেয়ে যায়। আসলে বক্সে ছিল টনির কাটা হাত, যেটা এখনই কেটে এনেছে মার্কো। এটা দেখে রাসেল অনেক রেগে যায় আর মারতে যায় মার্কোকে, কিন্তু মার্কো বলে, অল্প সময় হলো তোর বাপের হাত কেটেছি, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে হয়তো হাত জোড়া লাগাতে পারবি। তো তুই ঈশাকে আমার গাড়িতে উঠিয়ে দে, তাহলে তোর বাপের লোকেশন পেয়ে যাবি। আর অন্য কোনো উপায় না পেয়ে ঈশাকে দিয়ে তার বাবার লোকেশন নেয় রাসেল। খুব তাড়াতাড়ি এসে পৌঁছে সেখানে দেখতে পায় ওর বাবাকে কয়েকটা মৃত্যু ফাঁদের মধ্যে রেখেছে মার্কো। এটার জন্য জানালা ভেঙে ঘরের মধ্যে ঢোকে, অনেক সাবধানতার সাথে মাথার উপরে থাকা অ্যাসিডের কৌটা নামায়। তারপর টনের দিকে তাক করা বন্দুকটা উঠায়। সবকিছু প্রায় ঠিকঠাকই হয়ে গেছিল। ঠিক তখনই একজন দরজাটা খোলে, আর সাথে সাথেই টনের চেয়ারের নিচে থাকা বোমা অ্যাক্টিভেটেড হয়ে যায়। এটাতে সবাই অনেক ভয় পেয়ে যায় আর বাহিরে চলে যায়। আর তার পরপরই বোমা ফেটে মরে যায় টনি। এদিকে ঈশাকে নিয়ে বাড়িতে আসলে মার্কোকে তার ভাই জর্জ বলে, তুই ঈশাকে নিয়ে কোথাও চলে যা, বাড়িতে থাকা ঠিক হবে না। কিন্তু মার্কো জানিয়ে দেয় যে সে কোথাও যাবে না, যাই হয়ে যাক সে বাড়িতেই থাকবে। টনি মারা যাওয়ার কিছুদিন পরে রাসেল এক কসাইয়ের সাথে দেখা করতে আসে। ওর নাম সাইরাস। আসলে সাইরাসও টনির ছেলে। তো মার্কোকে এখন দুই ভাই এক হয়ে খতম করবে। ওরা দুইজন মিলে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে মার্কোর পুরো পরিবারকে হত্যা করবে। এভাবে কেটে যায় কিছুদিন। একদিন রাত্রেবেলা ঈশার প্রসব বেদনা উঠে। তখন মার্কো তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে জর্জ বলে, না, বাড়িতেই ডাক্তার আসছে, কোনো রিস্কের প্রয়োজন নেই। কিছুক্ষণের মধ্যে দুইজন ডাক্তার বাড়িতে চলে আসে আর ঈশাকে মনিটরিং করতে শুরু করে দেয়। হঠাৎ করে পুরো ঘরের বিদ্যুৎ চলে যায়। এতে জর্জ বুঝে যায় যে কেউ অ্যাটাক করতে যাচ্ছে ওদেরকে। তখন জর্জ সবাইকে রুমে যেতে বলে আর সবকিছু জর্জ একাই সামাল দিতে চায়। তারপর সবাই উপরে গেলে জর্জ তার তাণ্ডব লীলা শুরু করে দেয়, একে একে সবাইকে মেরে দেয়। তারপরই ঘরের লাইটটা আবারও চলে আসে। এদিকে ঘরের বাইরে থেকে তাণ্ডব শুরু করে দেয় সাইরাস। দরজা জানলায় গুলি করে ঝাঁঝরা করে দেয়, পরে বোমা দিয়ে দেয় ঘরের মধ্যে। এতে ধরাশায়ী হয়ে যায় জর্জ। তারপর ঘরের মধ্যে এন্ট্রি নেয় সাইরাস আর জর্জকে মারতে শুরু করে। এদিকে উপরে অনেকজন উঠে যায় মার্কোকে ধরে আনতে। তখনই সবাইকে
মারা শুরু করে মার্কো, কিন্তু হঠাৎ সাইরাস এসে খুব সহজেই ধরাশায়ী করে ফেলে মার্কোকে। আর এদিকে রাসেল যাকেই পাচ্ছে তাকে হত্যা করছে, বাচ্চা বৃদ্ধ ছেলে মেয়ে কিছুই বাদ দিচ্ছে না। সে তারপর বাকি সবাইকে নিচে ধরে আনে আর এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। সাইরাসের মারার সিস্টেম একদম আলাদা। সেখানে তাণ্ডব লীলা চালাতে থাকলে হঠাৎ সাইরাস ঈশার কান্না শুনতে পায়, সাথে সাথে চলে আসে উপরে, গিয়েই সব ডাক্তারকে মেরে ফেলে। তারপর ঈশার পেটে এক ধাক্কা দিয়ে বাচ্চা বের করে আনে আর ওকেও মেরে দেয়, সবাইকে মেরে দেয়, কিন্তু মার্কো আর জর্জকে জীবিত রাখে। যাওয়ার সময় সাইরাস বলে, মার্কো তোকে মারা খুবই সহজ, কিন্তু পরিবার হারানোর বেদনা তোকে পেতেই হবে, তুই মরবি দিনে দিনে। ওরা চলে যাওয়ার পরে ভাই জর্জ মার্কোকে বলে, ওদের সবাইকে মেরে দে মার্কো, তাহলে অন্তত মরার পর সবাইকে আমি বলতে পারবো যে মার্কো আমাদের খুনের বদলা নিয়েছে। তখন মার্কোর ক্ষত নিজেই সেলাই করে চুল স্টাইল করে সুন্দর সুটবুট লাগিয়ে বের হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে কেমিক্যাল ফ্যাক্টরিতে। এখানে হাজার খানিক মানুষ নিয়ে অপেক্ষা করছিল ওরা দুইজন। সেই স্টাইল এন্ট্রি নেয় মার্কো, তারপর মারা শুরু করে সবাইকে, একদম কচুকাটা করে ফেলছিল সবাইকে। কিন্তু মারামারির এক পর্যায়ে অনেকজন মিলে মার্কোকে ধরে ফেলে, তারপরও আটকে রাখতে পারে না ওকে, আবারও মারতে থাকে। এক পর্যায়ে একটা মেশিন গান নিয়ে মারা শুরু করে দেয়, এক নিমিষে সেখানে থাকা সবাইকে মেরে দেয় মার্কো। এখন বাকি শুধু রাসেল আর সাইরাস। এ পর্যায়ে দুই ভাই মিলে মারা শুরু করে মার্কোকে। কিছুক্ষণ মারার পর তাণ্ডব শুরু করে মার্কো। এক পর্যায়ে রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় আর সেদিক দিয়ে হাত ঢুকিয়ে ওর হৃৎপিণ্ডটাই বের করে আনে মার্কো। এভাবেই মারা যায় রাসেল। পরে এটা দেখে ঈশার ওই বাচ্চাকে এসিডের মধ্যে ফেলার হুমকি দেয় সাইরাস, কিন্তু মার্কো কিছুই কেয়ার করে না আর এক কবে সাইরাসের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। সাথে সাথেই অ্যাসিডে পড়ে পুরো শরীর গলে যায় ওর। পরে বাচ্চাটাকে নিয়ে বের হয়ে আসে মার্কো, আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। মার্কো ওদের সাথে যা করেছিল তা কতটুকু ঠিক ছিল তোমাদের কি মনে হয় জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।